আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের গুপ্ত ঘাতক কারা। এই আলাপটা খুব বেশি হওয়া প্রয়োজন। আওয়ামী লীগের পতন হয়েছে ইতিমধ্যে প্রায় 2 বছর হতে যাচ্ছে, কয়েক মাসের মধ্যে 2 বছর হয়ে যাবে। আমরা আওয়ামী লীগের পতনের পেছনে শুধুমাত্র ডিপ স্টেট, জঙ্গি গোষ্ঠী, দেশবিরোধী ষড়যন্ত্র এসব আলাপ করে, কিন্তু আওয়ামী লীগের ভেতর থেকে যে তলা ফাঁকা করে দিয়ে আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ছদ্মবেশে জড়িত থাকা লোকজন, এই আলাপটা গত 2 বছরে আসলে খুব একটা হয় না। আলাপ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আলাপ হচ্ছে। আজকাল মূলধারার গণমাধ্যমের পাশাপাশি আলাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজকের নিউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া। সেই জায়গা থেকে এই মুহূর্তে আমি একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস বা ফেসবুক স্ট্যাটাস থেকে অনুপ্রাণিত হয়ে এই মুহূর্তে আলাপ করবার অবকাশ পাচ্ছি। সৈয়দ বোরহান কবির, আমাদের অগ্রজ গণমাধ্যম ব্যক্তিত্ব, পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক এবং বন্ধ হয়ে যাওয়া নিউজ পোর্টাল বাংলা ইনসাইডারের সম্পাদক সৈয়দ বোরহান কবির গতকালকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের প্রেক্ষিতে আমার মনে ভাবনা কাজ করছে যে এটা নিয়ে একটু আলাপ করা দরকার, যে আওয়ামী লীগের পতন শুধুমাত্র বিদেশি ষড়যন্ত্র আর জঙ্গিদের উপর চাপিয়ে দেওয়া, এটি তো আসলে যুক্তিযুক্ত নয়। কারণ আওয়ামী লীগের পতন 1975 সালে আওয়ামী লীগের ভেতর থেকে যেভাবে হয়েছে, 2024 সালেও ঠিক একইভাবে হয়েছে। আমরা সেই আলাপটাই একটু দেখতে চাই, যে সৈয়দ বোরহান কবির তার ফেসবুক স্ট্যাটাসের প্রেক্ষিতে আমরা আলাপটা এই মুহূর্তে করতে চাইছি যে 2024 সালে আওয়ামী লীগ ক্ষমতা হারানো নিয়ে দেশে বিদেশে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। অনেকের ধারণা এর পেছনে ছিল শুধুই বিদেশি শক্তির ষড়যন্ত্র এবং স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত, কিন্তু গভীরে তাকালে দেখা যায় যে এই পতনের বীজ বপন করা হয়েছিল আওয়ামী লীগের অন্দরমহলে। কথায় আছে, আওয়ামী লীগকে বাইরে থেকে কেউ পরাজিত করতে পারে না, আওয়ামী লীগ পরাজিত হয় ঘরের ষড়যন্ত্রে। আজ আমরা উন্মোচন করব সেই সব গুপ্ত ঘাতকদের মুখোশ, যারা শেখ হাসিনার চারপাশে থেকেও তলে তলে দলের ভেতর খুঁড়ে ফেলেছিল। 1975-এর সেই কালো রাত থেকে 2024-এর 5 আগস্ট ইতিহাসের পুনরাবৃত্তি কিভাবে হলো, কারা ছিল সেই ঘরের শত্রু বিভীষণ, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার পেছনে ছিল আওয়ামী লীগেরই একটি কুচক্রী মহল। খুনি মোস্তাক, তাহের উদ্দিন ঠাকুররা ছিল দলের ভেতরে, এমনকি খুনি ডালিম ছিল বঙ্গবন্ধু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। ঠিক একইভাবে 2024 সালেও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে আওয়ামী লীগ এবং খোদ গণভবনের একটি প্রভাবশালী গোষ্ঠীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন আলাপ আলোচনায়। গত 15 বছরে দলের ভেতরে একদল সুযোগ সন্ধানী ডালিম মোস্তাক তৈরি হয়েছিল, যারা আড়াল থেকে ক্ষমতার চাকা উল্টে দেওয়ার নীল নকশা তৈরি করেছে। এবারের ষড়যন্ত্রের অন্যতম আলোচিত নাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। অভিযোগ উঠেছে তিনি দীর্ঘকাল ধরে জামায়াত ও হেফাজতের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে আসছিলেন। শেখ হাসিনার সাবেক সামরিক সচিব প্রয়াত জয়নাল আবেদিন এবং হাসান মাহমুদ মিলে দীর্ঘদিন ধরে জামায়াত ও হেফাজতকে পুনর্বাসন করার মিশন নেমেছিলেন। আপনারা জানেন, হেফাজতের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থাগুলো মাঝপথে থমকে গিয়েছিল। আপনাদের মনে থাকবার কথা যে 2013 সালে হেফাজতের যে তাণ্ডব, সেই তাণ্ডব পরবর্তী তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবে আইনি ব্যবস্থার প্রশ্ন থাকতে পারে বা প্রশ্ন থাকবার কথা ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই হেফাজত আওয়ামী লীগের কোলে উঠে গেল। কওমি জননী খেতাব পেলেন শেখ হাসিনা। কেন এগুলো তো আলাপ করা দরকার। এইসবের চূড়ান্ত ফল আওয়ামী লীগের পতন। হেফাজতের আইনি ব্যবস্থার বাদ দিয়ে হেফাজত তোষণ শুরু হলো, এর পেছনে কলকাঠি নেড়েছিলেন এই হাসান মাহমুদ। দলের ভেতরের এই গুপ্ত ঘাতক সুকৌশলে আদর্শিক বিরোধীদের জায়গা করে দিয়েছিলেন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে। একটি সংগঠনের মেরুদণ্ড হলো তার ছাত্র সংগঠন, কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অযোগ্যতা আর
ব্যর্থতার কারণে ছাত্রলীগে অনুপ্রবেশ ঘটে ঘাতক ছাত্র শিবিরের। কারণ ছাত্রলীগকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল ওবায়দুল কাদেরকে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন যখন দায়িত্ব পান, অভিযোগ আছে তখন থেকে ছাত্রলীগ হয়ে ওঠে শিবিরের গুপ্তচরদের নিরাপদ আশ্রয়স্থল। অনেকে মনে করেন জাকির নিজেই ছাত্র শিবিরের আদর্শ লালন করতেন। তার আমলে শিবিরের ক্যাডাররা পরিকল্পিতভাবে ছাত্রলীগে ঢুকে পড়ে। এরাই পরে হেলমেট বাহিনী নাম ধারণ করে ছাত্রলীগের ইমেজ নষ্ট করার কাজ শুরু করে। তারা ছাত্রলীগ পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, যার দায়ভার নিতে হয় ঐতিহ্যবাহী এই সংগঠনটিকে। মূলত ভেতর থেকে ছাত্রলীগকে অকার্যকর করে দেওয়ার এই মাস্টার প্ল্যান ছিল শিবিরের। ছাত্রলীগ কিন্তু একটা ঐতিহ্যবাহী সংগঠন। ছাত্রলীগের জন্ম থেকে শুরু করে ছাত্রলীগও প্রায় 80 বছর হতে যাচ্ছে, 80 বছরও হবে কয়েক বছরের মধ্যে জন্ম। এই ছাত্রলীগে আমার মুক্তিযুদ্ধের ভূমিকা চিন্তা করুন। প্রায় 70,000 ছাত্রলীগের নেতা কর্মী মুক্তিযুদ্ধের ময়দানে এই বাংলার মাটিতে তাদের রক্ত বিলিয়ে দিয়েছে। সেই ছাত্রলীগ কিন্তু আমরাও পাইনি। মুক্তিযুদ্ধের সেই ছাত্রলীগ, আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা যদি বলি, আমি ছাত্রলীগ পাইনি সেই বিশ্ববিদ্যালয়ে। সব দুর্বৃত্ত, এমন সব নেতা, ষড়যন্ত্রের জাল শুধু দলেই সীমাবদ্ধ ছিল না, তা বিস্তৃত ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত। শেখ হাসিনার প্রেস হয়ে উঠেছিল সবচেয়ে বড় গুপ্ত বাহিনী। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম ছিলেন এই বাহিনীর অন্যতম প্রধান চরিত্র। প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুযোগে নজরুল ইসলাম রাষ্ট্রের অনেক স্পর্শকাতর এবং গোপন তথ্য পাচার করতেন বলে এখন নানা মাধ্যমে অভিযোগ উঠছে। আশ্চর্যের বিষয় হলো 5 আগস্টের মহা বিপর্যয়ের পরও নজরুল ইসলাম এখনো বহাল তবিয়তে আছেন, যা অনেকের মনেই প্রশ্ন জাগায়। শুধু তাই নয়, নজরুল ইসলামের পুত্র নাকি জুবাইদা রহমানের এখন স্পিচ রাইটার। ভাবতে পারেন আওয়ামী লীগ কিসের মধ্যে বসবাস করছিল? প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব এহসানুল করিম হেলালের মৃত্যুর পর দৃশ্যপটে আসেন নাইমুল ইসলাম খান প্রেস সচিব হিসেবে। রাজাকার পুত্র হিসেবে পরিচিত নাইমুল ইসলাম খানকে যখন প্রেস সচিব করা হয়, তখন দলের ভেতরে অনেকেই প্রতিবাদ করেছিলেন, কিন্তু শেখ রেহানা এই নিয়োগের পক্ষে অনড় ছিলেন। নাইমুল ইসলাম খান দায়িত্ব নেওয়ার পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমস্ত গোপন নথিপত্র এবং রণকৌশল জামাতের কাছে পৌঁছাতে শুরু করে। বিশেষ করে জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে নাইমুল ইসলাম খানই হয়ে ওঠেন ষড়যন্ত্রকারীদের মূল যোগসূত্র। সরকারের প্রতিটি পদক্ষেপ তার আগে থেকে জেনে যেত। জানা যায় নাইমুল ইসলাম খান, জিল্লুর রহমান এবং আসিফ নজরুলরা নিয়মিত তথ্য আদান প্রদান করতেন। এই চক্রে মাঝে মধ্যে যুক্ত হতেন আলী রিয়াজও। ইউনূসের আমলে আপনারা একটা ইন্টারভিউ দেখেছিলেন যে শেখ হাসিনার দেশ ত্যাগ করার খবর প্রথম ইউনূসের যে প্রেস সচিব ছিলেন শফিকুল আলম, সেই শফিকুল আলম পেয়েছিলেন নাইমুল ইসলাম খানের কাছ থেকে। এমন কথাও বাজারে প্রচলিত আছে। 5 আগস্টের পর নাইমুল ইসলাম খান এখন একজন শীর্ষস্থানীয় জামাত নেতার আশ্রয়ে আত্মগোপনে আছেন বলে জানা যাচ্ছে। ষড়যন্ত্রের তালিকা আসলে দীর্ঘ থেকে দীর্ঘতর। সৈয়দ বোরহান কবির কয়েকজনের নাম এখানে নিয়েছেন, তার আলোকেই আমার এই আলাপটা। এই ষড়যন্ত্রের তালিকায় সৈয়দ বোরহান কবির আরো বেশ কয়েকটা নাম বলেছেন। এর মধ্যে একটি অন্যতম নাম হলো বিপ্লব ভুয়া। শেখ হাসিনার বিশেষ সহকারী হয়ে তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগের পথ বন্ধ করে দেন। গণভবন দখল করে নেয় চাটুকর আর মতলবরা। অন্যদিকে আহমদ কায়েকাউস একটি অত্যন্ত বিতর্কিত নাম, যিনি মুখ্য সচিব হওয়ার পর সরকারের উপর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্তৃত্ব একরকম শেষ হয়ে যায়। আপনাদের স্মরণ আছে করোনাকালে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল, আর রাজনীতিবিদদের বা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বাদ দিয়ে আমলাদের, সচিবদের জেলা সচিব দায়িত্ব দেওয়া হয়েছিল। এগুলোর সবকিছুর পেছনে এই আমলাতান্ত্রিক প্রভাব একটা বড় কাজ করেছিল।
এবং একটা পর্যায়ে সরকার পরিচালনা শুরু করে আমলারা, রাজনীতিবিদরা কিন্তু একদম সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ স্টেডিয়ামে গ্যালারিতে রাজনীতিবিদরা আর আমলারা মাঠে খেলছিল। এই খেলায় আওয়ামী লীগের পতনের একটা অন্যতম কারণ। এর ফলে আওয়ামী লীগ সংগঠন হিসেবে চরম ক্ষতিগ্রস্ত হয়। মাঠ পর্যায়ের নেতা কর্মীদের সাথে কেন্দ্রের দূরত্ব তৈরি হয় যোজন যোজন। সবশেষে সৈয়দ বোরহান কবির ওবায়দুল কাদেরের কথা টেনেছেন। টানা 3 মেয়াদে তার মতো একজন অথর্ব ও অসৎ ব্যক্তিকে সাধারণ সম্পাদক করে দলটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে ফেলা হয়। তার আমলে আওয়ামী লীগের পদ বিক্রি শুরু হয় আলু পটলের মতো। যার টাকা আছে তারই পদ। এই নীতিতে ত্যাগী নেতাদের ছুড়ে ফেলা হয়। শেখ হাসিনাকে চারপাশ থেকে ঘিরে ফেলে একটি নির্দিষ্ট সুবিধাভোগী গোষ্ঠী। ফলে দলের সভানেত্রী হয়ে যান সম্পূর্ণ একা। দর্শক, এখানে আওয়ামী লীগের ভেতর লুকিয়ে থাকা সেই সব গুপ্ত ঘাতকদের অল্প কিছুর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এই তালিকার বাইরেও আরো বহু আছে। এই যাদের উল্লেখ করা হলো, যাদের নাম উল্লেখ করা হলো, তারাই দল ও নেত্রীর সর্বনাশ করেছে। আওয়ামী লীগকে যদি আবার ঘুরে দাঁড়াতে হয়, তবে সবার আগে এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে। চাটুকার মুক্ত হয়ে দলের সত্যিকারের ত্যাগী ও আদর্শবান নেতা কর্মীদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ করে আদর্শের লড়াইয়ে নামতে হবে। কারণ মনে রাখবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কখনো হারতে পারে না। ষড়যন্ত্র যত গভীরেই হোক, সত্যের জয় অনিবার্য। আমরা প্রত্যাশা করব আওয়ামী লীগ আগামীর পথ সেভাবেই চলবে। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব, সেটি আসলে শিরোনামের সঙ্গে অনেকটা আধ্যাত্মিকতার সংযোগ রয়েছে। আপনারা যদি বাতিঘরের কথা চিন্তা করেন, ইন জেনারেল দ্য লাইট হাউস, যে ঘর থেকে বাতি তৈরি হয়, যে ঘর থেকে বাতির যে আলো, নূর যেটি বের হয়, সেটিকে সাধারণত বাতিঘর বলা হয়। একেবারে যদি সাদা মাটাভাবে আপনি লাইট হাউস ধরেন, তাহলে লাইট হাউস বলতে সমুদ্রের কিনারে বা পোতাশ্রয়ের কাছাকাছি, যেমন ধরুন আলেকজান্দ্রিয়া বা ধরুন হরমুজ প্রণালী। তো মধ্যযুগে যখন জাহাজ চলাচল করত, তো গভীর রাতে এ সকল প্রণালীর ভেতরে আলো জ্বালানো হতো এবং সেই আলো দেখে রাতের অন্ধকারে নাবিকরা দিশা খুঁজে পেত এবং ওখান থেকে মূলত লাইট হাউস শব্দটি এসছে। আর যদি আপনি সাধারণভাবে আধ্যাত্মিকতায় যান, তাহলে লাইট বলতে যেটি বোঝায় সেটা হলো নূর। নূর এবং আনোয়ার আরবিতে দুটো শব্দ। নূর হলো একেবারে মৌলিক একটি আলো, যে আলোর কোনো রকম প্রতিবিম্ব নেই, যে আলোর কোনো ছায়া নেই, যে আলোর কোনো পেছনে অন্ধকার নেই, যে আলো সপ্তরং তৈরি করে না, কোনো কিছু তৈরি করে না, শুধু আপনাকে পথের দিশা দেখায়, সেটিকে বলা হয় নূর। আর আনোয়ার হলো অনেকগুলো আলোর সংমিশ্রণ, বহু বচন। তো এই যে আমরা যেটাকে লাইট হাউস বলি, বাংলা যেটার বাতিঘর, সেই বাতিঘর হলো যে একটি মানুষের হৃদয়ে, মন এবং মস্তিষ্কে, সেখানে যখন এরকম নূর থাকে, যে নূরে সে তার নিজের পথ দেখতে পারে, অর্থাৎ হি মাস্ট বি এ সাকসেসফুল ম্যান, রেসপেক্টেড ম্যান অ্যান্ড রিগার্ডেড বাই অল পার্টিস। মোটামুটি তার শত্রু যারা আছে তারাও বলবেন যে এই লোকটি এইরকম, তার একটা ক্যারেক্টারিস্টিক্সের সার্টিফিকেট থাকবে। এইরকম যখন কারো সম্পর্কে ধারণা করা হয়, ধরে নেওয়া হয় এই মানুষটির মধ্যে নূরের আলো রয়েছে। নবী রাসূলরা তো ছিলেনই, সাহাবায়ে একরামরা ছিলেন, গাউস কুতুব ওলি আল্লাহ পীর মাশায়েখরা ছিলেন, জ্ঞানী গুণী সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কনফুসিয়াস, তাদেরকে ওইভাবে আলোকিত মানুষ বলা হতো। আমাদের বাংলাদেশ আব্দুল্লাহ আবু সাইদ স্যার আছেন, অধ্যাপক, তিনি এই আলোকিত মানুষ, এনলাইটেন ম্যান অ্যান্ড ওম্যান, এগুলো তৈরি করার জন্য
দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। সেই যে তার বাতিঘর, লাইট হাউস, বিশ্ব সাহিত্য কেন্দ্র, এটা নিয়ে রিসেন্টলি খুব বিতর্ক হচ্ছে। তো মানুষ যে আলোকিত হয়, সে আলোকিতের মধ্যে অবশ্যই জ্ঞান অর্জন, বই পড়া এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এতে আপনার আলো আসবে না। জ্ঞানের সবচেয়ে বড় বিপদ হলো ভুলে যাওয়া, আর তার চেয়ে বড় বিপদ হলো আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান অর্জন অনুযায়ী আপনি আপনার চরিত্র গঠন করেননি। খুব ভালো ভালো কথা বলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে নামাজ পড়েন না, অন্যের হক নষ্ট করেন, ফাঁকফোকর দিয়ে কি করে অন্যের সম্পত্তি হরণ করা যায়, মাগনা খাওয়া যায়, পরিশ্রম না করে শুধুমাত্র বিলাসিতা করা যায় অন্যের অর্থবৃত্ত দিয়ে। এই মানুষগুলোর যত জ্ঞান থাকুক না কেন, তারা কখনো আলোকিত মানুষ হয় না। তো আমাদের এই সমাজে যারা আলোকিত মানুষ বিভিন্ন সময় রাজনীতিতে, অর্থনীতিতে তারা অনেক কিছু বিতরণ করেন। যেমন ধরেন জামিলুর রেজা চৌধুরী নামক একজন অধ্যাপক ছিলেন, আলোকিত মানুষ। প্রফেসর আহমেদ শরীফ ধর্মকর্ম যাই থাকুক না কেন আলোকিত মানুষ, শুধু দিয়ে গেছেন এই পৃথিবীকে। আহমদ সাহেবের কথা চিন্তা করেন, হুমায়ুন আজাদের কথা চিন্তা করেন, প্রিন্সিপাল আবুল কাশেমের কথা চিন্তা করেন, আরো অনেক বহু মানুষের নাম আমরা বলতে পারবো। আপনি তোফাজ্জল হোসেন মানিক ইত্তেফাকের সম্পাদক, তার কথা চিন্তা করেন, জহুর আহমেদ চৌধুরীর কথা চিন্তা করেন, সাংবাদিক আপনি আব্দুল সালাম সাহেবের কথা চিন্তা করেন, সাংবাদিক এস এম আলীর কথা চিন্তা করেন, এরকম অসংখ্য রাজনীতিবিদদের মধ্যে বহু সংখ্যক আছে। আবুল হাসিম, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনারা সবাই আলোকিত মানুষ ছিলেন। আলোকিত মানুষের যে গুণ, তিনি নিজে আলোক বিতরণ করেন, আর অন্য সব যারা আলোকিত মানুষ আছে তাদেরকে তার আশেপাশে তিনি সংগ্রহ করতে পারেন। রাজনৈতিক যারা লোকজন রয়েছে তাদেরকে কেন্দ্র করে একটা নিউক্লিয়াস গঠিত হয়। এরিস্টটলের আগে প্লেটো, প্লেটোর আগে সক্রেটিস। সক্রেটিস শুধু নিজে আলোকিত ছিলেন না, তার আশেপাশে যারা ছিলেন তার সমস্ত ছাত্ররা সবাই আলোকিত মানুষ। তার ছাত্র প্লেটো, তার অনেক আলোকিত মানুষ। প্লেটোর দ্য একাডেমি, তিনি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন দ্য একাডেমি, প্রাচীন দুনিয়ার কিংবদন্তি। প্লেটোর পরে এরিস্টটল, এইগুলো দার্শনিকদের আলোকিত মানুষ। রাজনীতিতে চিন্তা করেন, আমরা সেই মহাকাব্যে রামের কথা বলি, লক্ষণের কথা বলি, কিংবা ধরুন পঞ্চপাণ্ডবের কথা বলি, মুঘলদের মধ্যে, সুলতানি আমলের দাসদের মধ্যে, দাস ডাইনেস্টি যেটা বলা হয়, সুলতানি ডাইনেস্টি বলা হয়, অটোম্যানদের মধ্যে, আব্বাসীদের মধ্যে, উমাইয়াদের মধ্যে, পৃথিবীর বড় বড় যে ডাইনেস্টিগুলো তৈরি হয়েছে, মুসলিম এবং অন্যান্য খ্রিস্টানদের মধ্যেও, সেখানে যারা আলোকিত রাজা বাদশাহ ছিলেন রোমান সাম্রাজ্যে, তাদের প্রথম গুণ ছিল তারা বেছে বেছে যে জুয়েলগুলো রয়েছে সারা দুনিয়াতে, শুধু তাদের রাষ্ট্র নয়, সারা দুনিয়াতে যত জুয়েল আছে, জুয়েল মানে রত্ন, সেই রত্নদেরকে নিয়ে আসতেন, তাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাতেন এবং তাদেরকে মানে যুদ্ধ শিখাতেন, অনেকের কমান্ড দিতেন। আপনি চিন্তা করেন বিখ্যাত পণ্ডিত আবুল ফজল, আবুল ফজলকে যদি আপনি চিন্তা করেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এখন তাকে যদি আপনি অল অন এ সাডেন 9 ডিভিশনের মানে আমাদের এই সাভার ক্যান্টনমেন্টের জিওসি বানিয়ে দেন, কেমন হবে? কিন্তু আকবর ঠিক সেম কাজটি করেছিলেন। মানে তার যত জুয়েল ছিলেন তাদের সবার হাতেই সেনাবাহিনী ছিল এবং সেনাবাহিনীর কমান্ড ছিল। তো এইরকম যারা রাজনীতির যে ব্যক্তিবর্গ, তারা নিজের আলোকিত ছিলেন এবং আলোকিত মানুষদেরকে এনেছেন এবং তাদের সেই আলোকিত যে চিন্তা চেতনা, এটাকে তারা পৌঁছে দিয়েছেন সেই সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং রাজস্ব আহরণে। ফলে রাষ্ট্র শত শত বছর টিকে থাকত। এখন আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশে ধরেন এরশাদ সাহেব, বঙ্গবন্ধু, তারপরে শেখ হাসিনার জামানাতেও ট্যালেন্ট হান্ট হতো। ভালো ভালো যারা জ্ঞানী গুণী তাদেরকে সম্মান করা হতো। আমি বেগম জিয়াকে দেখেছি, তিনি সম্মানিত মানুষদেরকে সম্মান করতেন। যারা লেখাপড়া জানতেন, ভালো মানুষ, তাদেরকে তিনি বুঝতেন যে এরা সম্মানিত মানুষ এবং তাদেরকে ওইভাবে মর্যাদা দিতেন। শেখ হাসিনা তো, বেগম জিয়া একটু ওয়েটে ছিলেন, কিন্তু শেখ হাসিনা মানে পারে তো কাউকে যদি দেখতেন যে এই ছেলেটা মেধাবী, এই লোকটি মেধাবী, তার জন্য জীবন দিয়ে দিতেন,
7 খুন মাপ। কারোর মধ্যে মেধা দেখার সঙ্গে সঙ্গে তিনি পাগল হয়ে যেতেন। তো সেই দিক থেকে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তার মধ্যে যদি নূর থাকে, প্রথমত তার চেহারার মধ্যে একটা নুরানি সুরত ভেসে আসবে। তাকে দেখলেই একটা মানুষের রাগ পানি হয়ে যাবে, ভালোবাসা বের হবে, তিনি যেদিকে তাকাবেন ওদিকে শান্তির বাতাস প্রবাহিত হয়ে যাবে। এগুলো এক। এটা যে শুধুমাত্র যে প্রাতিষ্ঠানিক এডুকেশন, নট লাইক দ্যাট। দ্বিতীয়ত, তার ডানে বামে সামনে পেছনে আপনি শুধুমাত্র জুয়েল দেখতে পাবেন, মানে রত্ন দেখতে পারবেন। এবং যারা তার সামনে পিছনে ডানে বামে থাকবেন, তাদের সবারই একটা সুন্দর পরিবার থাকতে হবে, অর্থনৈতিকভাবে দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং মোটামুটি সচ্ছল জীবনযাপন করার একটা ট্র্যাক রেকর্ড থাকতে হবে, যে তারা নিজস্ব উপার্জন দিয়ে হোক, পিতামাতার বৈধ ইনকাম দিয়ে হোক, কোনো চোরের ছেলে অবৈধভাবে টাকা উপার্জন করেছে, 1000 কোটি টাকা রেখে গেছে, এরকম কোনো চোরের ছেলে, বদমাশের ছেলে, গুন্ডার ছেলে এখন রাতারাতি টুপি মাথায় দিয়ে যদি অলি আল্লাহ হয়ে যায় আর বাবার সে হারাম খাবার খায়, এরা কখনো জুয়েল হতে পারে না। মানে এরা মুনাফিকের চেয়েও বিশ্বাসঘাতক, প্রচন্ড বিশ্বাসঘাতক। তো কাজে এরকম দিয়ে হবে না। দ্য রিয়েল যাকে বলে জুয়েল লাগবে। বিভিন্ন জায়গা থেকে তারা উঠে এসেছে এবং তাদের জীবনের সব ক্ষেত্রে একটা সহনশীল, দর্শনীয় এবং আলোকিত কতগুলো উদাহরণ রয়েছে। সেটা এই বর্তমান সরকারের মধ্যে আপনি কয়জনকে দেখেছেন? যার বাবা হালাল উপার্জন করেছে, যে নিজে হালাল উপার্জন খাচ্ছেন, নিজে তার শরীরের যে পোশাক আশাক, কাপড় চোপড়, খাবার, গায়ের রক্ত মাংস হালাল উপার্জন দ্বারা তৈরি হয়েছে। এরকম কয়জন লোক দেখেছেন বা কয়জন আছেন? যদি সেটা না থাকে, তাহলে এখানে কোনো অবস্থাতেই নূর থাকবে না, কোনো অবস্থাতেই লাইট থাকবে না। এটা একটা লাইট হাউস হবে না। অন্যদিকে আরেকটা জিনিস আমরা এই সময়টাতে দেখি, যে আমাদের দেশে খুব যাকে বলা হয়, একটা শব্দ রয়েছে হেরিকেন। তো হেরিকেন গ্রাম বাংলাতে খুব অহরহ একটা বিষয় ছিল একটা সময়। বৈদ্যুতিক বাসে আসার পরে হেরিকেনের এরকম কদর নেই, কিন্তু সাম্প্রতিক সময় হেরিকেন খুব আলোচিত হচ্ছে, যেহেতু বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। আর এই বিএনপির সঙ্গে হেরিকেনের এরকম একটা সম্পর্ক হয়ে গেছে এখন, যে এগুলো নিয়ে প্রচুর ট্রল হচ্ছে। তো কাজে বিএনপির সঙ্গে হেরিকেনের কি সম্পর্ক রয়েছে, সংযোগ রয়েছে, সেটা পরের বিষয়। কিন্তু আমি এখানে বিএনপির সঙ্গে হেরিকেনের যে সম্পর্ক, সেটা বোঝানোর জন্য আমি একটু জাস্ট হেরিকেন নিয়ে দুটো কথা বলি। সেটা হলো, এটি কেরোসিন তেলে চলে, কেরোসিন তেলে চলে, এবং তেলের মধ্যে কেরোসিন তেল খুবই বাজে একটা তেল, দাহ্য পদার্থ। নিজে জ্বলে, অন্যকে জ্বালায়, দুর্গন্ধ তৈরি করে। এবং এই কেরোসিনের যে আলো, সে আলো থেকে ধোঁয়া, কালো ধোঁয়া নির্গত হয়, এবং এখান থেকে যে গ্যাস উৎপন্ন হয়, কার্বন মনোঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কাজেই হেরিকেন স্বাস্থ্যকর নয়, এটা ওইভাবে আলোকিত করে না, প্রচুর যাকে বলা হয় কালি উৎপন্ন করে, কালিমা উৎপন্ন করে, কলঙ্ক তৈরি করে, আশেপাশে সমস্ত মানুষকে নষ্ট করে, দুর্গন্ধ ছড়িয়ে দেয়। এবং এখানে আপনার পুরো পরিস্থিতি, এক জায়গাতে 2-3টে হেরিকেন আছে, উত্তপ্ত করে ফেলে পুরো পরিস্থিতি। সেই তুলনায় হ্যাজাক লাইট অনেক অনেক ভালো, এবং সেখানে পিউরিফাইড হয়ে কেরোসিন তেলই বাট অনেক সুন্দরভাবে পড়ে, যেটা হেরিকেনের আলোর সঙ্গে, হেরিকেনের তেলের সঙ্গে বা হেরিকেনের যে অন্যান্য ইনস্ট্রুমেন্ট রয়েছে তার সঙ্গে মিলবে না। তো যেটা বলছিলাম, যে বিএনপির এই ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তাদের সাথে এখন হেরিকেন নিয়ে নানা রকম ট্রল হচ্ছে। এই ট্রলটা মূলত জাগতিক, কিন্তু আমি সেই জাগতিক বিষয় নিয়ে বলবো না। আমি যেটা বলবো, যে বিএনপির যদি সত্যিকার অর্থে নূর না থাকে, এমনকি আনোয়ার না থাকে, তার পরিবর্তে যদি রাষ্ট্র পরিচালনায় শুধুমাত্র হেরিকেন যুক্ত হয়, চারিদিকে শুধু হেরিকেন বা কেরোসিনের প্রদীপ, এগুলো যদি যুক্ত হয়, তাহলে এই সরকার কলঙ্কিত হবে, তারা দুর্গন্ধ ছড়াবে, এবং তারা বিভিন্ন জায়গাতে আগুন লাগিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে ফেলবে।
আর অন্যদিকে যেটিকে লাইট, সেটা সানলাইট বলেন, মুনলাইট বলেন, সে লাইট যদি থাকে, অর্থাৎ বিএনপি যদি জ্ঞান থাকে, গরিমা থাকে, দক্ষতা থাকে, অভিজ্ঞতা থাকে, সততা থাকে, তাহলে সেখান থেকে বাইতুল হিকমা খলিফা আল হারুন আর রশিদ, খলিফা আল রশিদ, হারুন আল রশিদ, তো তিনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটার আলো এখনো পৃথিবীকে আলোকিত করছে স্যাদগা জারিয়া রূপে। এখন বিএনপি যদি, জনাব তারেক রহমান যদি সেই আলোকবর্তিকা তৈরি করতে না পারেন, তাহলে তার খালের মধ্যে, তিনি যে খাল কাটছেন ওখানে অন্ধকার থাকবে। তিনি যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন সেই ফ্যামিলি কার্ডে অন্ধকার থাকবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে বহু নারীকে ধর্ষণ করা হয়েছে। বহু জায়গাতে ঘুষ দুর্নীতি এমনভাবে গেছে যে ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে অনেক পান্ডা তারা গরিব মানুষের সর্বস্ব লুট করেছে। আসলে ফ্যামিলি কার্ড কি, কত টাকা পাবে ইত্যাদি মানে পরের বিষয়। এই যে সরকারের প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, মানুষজন মনে করছে যে এটা একটা ম্যাজিক কার্ড, যেটা ঘষা দিলে শুধু টাকা টাকা আর টাকা। এই জন্য মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। গুজব যে ফ্যামিলি কার্ড পেলে আর তার কিচ্ছু করতে হবে না, বসে বসে সে খেতে পারবে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, আপনি দেখবেন যে প্রতিটি ঘটনার সাথে আশেপাশে কেবলই মাত্র অন্ধকার, কেরোসিনের প্রদীপ অথবা হেরিকেনের আলো। আপনি কি সেই আলোর বিপরীতে, যেটিকে নূর বলা হয়, সেটি দেখতে পাচ্ছেন? আর যদি সেটি না থাকে, সরকারের বাতি জ্বলবে না। 2 নম্বর হলো যে সরকার যারা চালাচ্ছে দলের অবস্থা আরো খারাপ হবে। এর কারণ হলো সরকারের সঙ্গে দেশি শক্তি আছে, বিদেশি শক্তি আছে, আমলাতন্ত্র আছে, কিন্তু দল তো অ্যাবসলিউটলি বিএনপি যারা করে তাদেরই। তো সেখানে যদি দলের কেন্দ্রে আলোকবর্তিকা না থাকে, সেখানে যদি নূর না থাকে, সেখানে যদি চরিত্র না থাকে, সততা না থাকে, ন্যায়পরায়ণতা না থাকে, গুন্ডা থাকে, বদমাইশ থাকে, স্যাসচোর থাকে, জুয়ারি থাকে, মদখোর থাকে, গাঁজাখোর থাকে, জেনাকার থাকে, ব্যভিচারী থাকে, তাহলে সেখান থেকে কি বের হবে? পুজ, দুর্গন্ধ, সবকিছু। এবং সেই দুর্গন্ধ পুজ গিয়ে দলকে কিভাবে কলুষিত করবে, এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার হয় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।